মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে তোমাদের 2024 শিক্ষাবর্ষে যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা যেটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি যে পরীক্ষা আগে কি আসলে কি এই সংক্রান্ত যে নির্দেশনাগুলো কি আসলে কি জানা জরুরি? যদি জরুরি হয় তাহলে আজকে আমরা খুব সহজভাবে যে জেনে নিব এবং তারপর সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে বার্ষিক পরীক্ষা যে ডিসেম্বরে মাসে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা এই যে প্রস্তুতিটা খুব ভালোভাবে কিন্তু নিতে পারবো। তো আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের উদ্দেশ্যে বানানো যারা মোটামুটি গ্রাম অঞ্চলে যারা থাকে, যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত যারা যে এই মেসেজগুলো পায় নাই অথবা পেয়ে থাকলেও যে বুঝে উঠতে পারছে না যে কিভাবে যে প্রশ্নের যে কাঠামোগুলো হবে, হ্যাঁ, যে নির্দেশনাগুলো কি কি আছে সেখানে, হ্যাঁ। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসেছো, তোমরা এখনই এই যে এই সাবস্ক্রাইবটা করে নাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যে আমাদের যে এনসিটিভি যে ওয়েবসাইটটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে nctv.gov.bd এই ওয়েবসাইটে আমরা প্রথমে যাব। তো গেলে এই ধরনের একটা হোম পেজ একটা চলে আসবে। হোম পেজে চলে আসার পরে এই যে নোটিশ বোর্ড যে দেখা যাচ্ছে আমাদের, এই নোটিশ বোর্ডে সর্বপ্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা 2024 শিক্ষাবর্ষে বার্ষিক যে সামষ্টিক মূল্যায়ন যে নির্দেশনা, হ্যাঁ। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক যে সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, এখানে লেখা আছে বিস্তারিত। তো এখানে ক্লিক করব আবার। তো এখানে যদি ক্লিক করি আমরা একটু অপেক্ষা করে তারপর যদি দেখি এই পেজটা ওপেন হবে। এখানে লেখা আছে যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে নির্দেশনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়, তারপর হচ্ছে যে ডাউনলোডের অপশনটা রেখেছে তারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, তারপর হচ্ছে সপ্তম শ্রেণী, তারপর হচ্ছে অষ্টম শ্রেণী, তারপর হচ্ছে নবম শ্রেণী, তারপর সকল শ্রেণীর জন্য একটা সাধারণ একটা নির্দেশিকা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সাধারণ নির্দেশিকা নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আমার পরবর্তী যে ভিডিও লেসনে যে বিষয়ভিত্তিক যে সামষ্টিক যে মূল্যায়ন নির্দেশনা আছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো আজকে আমরা এই যে সাধারণ যে নির্দেশিকা আছে সেটা নিয়ে আজকে আমরা এখানে কি নির্দেশনা আছে সেটা আমরা বিস্তারিত দেখব। তো এখানে যদি আমরা ডাউনলোড অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পেজের মধ্যে মোটামুটি এই পেজটা দুইটা পেজ, হ্যাঁ, এই যে এক এবং দুইটা পেজ। তো এই পেজে আজকে আমরা একদম প্রতিটা লাইন বা লাইন ভালোভাবে আমরা দেখব, বুঝবো, শুনবো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নোটটা নিব এবং সেইভাবে কিন্তু আমরা ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষার জন্য আমরা কিন্তু প্রস্তুতি নেব। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ, আর মোটামুটি তোমাদের হাতে 2 মাসের মতো সময় আছে। তো আশা করি আমরা সময়টাকে কাজে লাগাতে পারবো, হ্যাঁ। তো আমরা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2024 শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে পড়ব এবং প্রত্যেকটা যে শব্দের যে বিশ্লেষণ অর্থ সহ আমি আলোচনা করব, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা মন্ত্রণালয়ে পরিপত্র নং এত এত তারিখ 1/9/2024 এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন যে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। তো আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বার্ষিক পরীক্ষা যে হবে ডিসেম্বর মাসে, তার আগে আমরা আরেকটা মূল্যায়ন দেখতে পাচ্ছি এখানে শিক্ষণকালীন মূল্যায়ন। তার মানে হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা সহ আরেকটা মূল্যায়ন আছে যেটাকে আমরা বলছি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কে আমরা এই যে পরবর্তী স্লাইডে আরো বিস্তারিত জানবো। তারপরে একটু সংক্ষিপ্ত করে যদি বলি, তোমাদের ক্লাসে যেই
পড়াগুলো হচ্ছে যেভাবে হচ্ছে সেই মানে চলমান ক্লাসে যা কিছু অ্যাক্টিভিটি গ্রুপ কাজ থেকে শুরু করে একক কাজ, হ্যাঁ, পোস্টার প্রেজেন্টেশন, এইগুলোকে বলা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তো আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, হ্যাঁ, যেটা লিখিত পরীক্ষা আকারে যেটা হবে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। তো আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি প্রণয়ন। তো এটাও আমরা বিস্তারিত আলোচনা করব এই যে পরবর্তী যে স্লাইডগুলোতে। তারপর হচ্ছে আমরা প্রশ্নের ধারা ও মান বন্টন। যে প্রশ্নের ধারা বলতে ১ নম্বর প্রশ্নে কি থাকবে, ২ নম্বর প্রশ্নে কি থাকবে, এরকম করে যে পর যেগুলো এগুলোকে বলে ধারা। তারপর মান বন্টন, তারপর প্রতিটা প্রশ্নে কত নাম্বার, হ্যাঁ, তো সেটাকে বলছে মান বন্টন। তারপর হচ্ছে সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু যদি এইখানে যদি একটু বলি যে সংশোধন ও পরিমার্জন, হ্যাঁ, তো এই বিষয়টা কি, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন কি, সংশোধন কি, পরিমার্জন বলতে কি বুঝো, হ্যাঁ। তো শিক্ষা কারিকুলামে পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন এই তিনটি ধারণার মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা যে প্রথমে যদি বলি যে কারিকুলাম পরিবর্তন, হ্যাঁ, সেটা কি হবে, অর্থ হচ্ছে কারিকুলামে মৌলিক বা ব্যাপক যে পরিবর্তন একটা, সেটাকে বলা হচ্ছে যে পরিবর্তন। ব্যাখ্যাটা যদি আমি পড়ি এভাবে যে এটি এমন পরিবর্তন যা পুরনো বিষয়বস্তুর শিক্ষণ পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ নতুন বিষয় সংযোজন, পুরনো বিষয় সরিয়ে দেওয়া বা সম্পূর্ণ নতুন শিক্ষণ যে পদ্ধতির প্রবর্তন, সেটাকে বলা হচ্ছে পরিবর্তন। মানে আরেক কথা যদি বলি যে বাতিল, আমরা যে অনেকভাবে শুনেছি যে নতুন কারিকুলাম কি বহাল থাকবে নাকি বাতিল হবে, তো বাতিলটাকে বলা হচ্ছে পরিবর্তন, হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যসূচিটাকে সংক্ষিপ্ত করে যে প্রণয়ন, তারপর হচ্ছে প্রশ্নের ধারা ও মান বন্টন, সংশোধন ও পরিমার্জন। তার মানে হচ্ছে পুরো কারিকুলামটা কিন্তু পরিবর্তন না। আমরা কি বলছি সেটা হচ্ছে যে পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মান বন্টনের উপরে শুধুমাত্র, মানে এটা একটা পার্ট, মানে পুরো কারিকুলামের একটা যে পাঠ্যসূচি, প্রশ্নের ধারা ও মান বন্টন, এটা একটা পার্ট, আরো অনেকগুলো পার্ট আছে কিন্তু। তো এই পার্টের উপরে সংশোধন ও পরিমার্জন যে মানে কথাটা আমরা বলছি, হ্যাঁ। তো তারপর আমরা যদি দেখি যে ২ নম্বরে কি আছে, সেটা হচ্ছে যে সংশোধন, হ্যাঁ। তো সংশোধনটা কি, অর্থ হচ্ছে ভুল বা অসম্পূর্ণতাগুলি ঠিক করা। তারপর হচ্ছে সংশোধন বলতে কোনো ভুল, ত্রুটি বা অসম্পূর্ণতা সংশোধনকে বোঝায়। যখন কোনো তথ্য, নথি বা কাজের মধ্যে ভুল থাকে সেটিকে ঠিক করার প্রক্রিয়াকে সংশোধন বলা হয়। তো যেমন উদাহরণ হচ্ছে একটি প্রবন্ধে অথবা একটি অধ্যায়ে বানান ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করা হয়। তো ব্যাখ্যাটা যদি আমরা এইভাবে দেখি যে এটি সাধারণত কারিকুলামে ছোটখাটো ভুল, ত্রুটি বা অসঙ্গতি সংশোধন করার প্রক্রিয়া। তো উদাহরণস্বরূপ আরেকটা আছে ভুল তথ্য সংশোধন করা বা পাঠ্যক্রমে কিছু অংশ পুনরায় বিশ্লেষণ করে সঠিক করা। তো এইটাই হচ্ছে এক্স্যাক্টলি আজকে আমাদের যে প্রশ্নের নম্বর বন্টনগুলা, প্রশ্নের ধারা ও যে মান বন্টন এবং পাঠ্যসূচির উপরে যে সংশোধনটা, সেটা নিয়ে আমরা কথা বলছি আজকে, হ্যাঁ। তো আজকে এই যে আমাদের পার্টটা হচ্ছে পরিবর্তন না, আজকে পার্টটা হচ্ছে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা সংশোধন হচ্ছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে পরিমার্জন। পরিমার্জনটা কি, অর্থ হচ্ছে কিছুটা পরিবর্তন বা উন্নয়ন করে আরো উন্নত করা। পরিমার্জন বলতে কোনো কিছুকে আরো উন্নত, সুগঠিত বা নির্ভুল করার প্রক্রিয়াকে বোঝায়। তো এটি শুধুমাত্র ত্রুটি সংশোধন নয়, বরং একটি কাজ বা লেখাকে আরো সুন্দর বা সাবলীল করে তোলার উদ্দেশ্যে কাজটা করা হয়। উদাহরণটা হচ্ছে একটি প্রবন্ধকে ভাষাগত দিক থেকে আরো প্রাঞ্জল এবং মসৃণ করার জন্য পরিমার্জন করা হয়। তারপর ব্যাখ্যাটা হচ্ছে কারিকুলামে মান বাড়ানোর জন্য সূক্ষ্ম পরিবর্তন ও উন্নয়ন করা। যেমন পাঠ্যক্রমে বিষয়বস্তু সামান্য পরিবর্তন করে আরো কার্যকরী করা অথবা শিক্ষণ কৌশল উন্নত করা। তো আমরা বুঝতে গেছি শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যে পরিপত্রটা, যে নোটিশটা আমরা পেয়েছি, নির্দেশনাটা, সেটা হচ্ছে পরিবর্তন হয় নাই, তাহলে কি করেছে, সেটা হচ্ছে সংশোধন এবং পরিমার্জন করেছে, হ্যাঁ। তো আমরা আবার যে স্লাইডে ফিরে আসলাম, তারপরে লাইনটা যদি দেখি আমরা যে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারা। তো
শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দেশে এই 3টা শিক্ষা ব্যবস্থা কিন্তু চালু আছে। নাম্বার 1 হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা, তারপর হচ্ছে আরেকটা মাদ্রাসা শিক্ষা, তারপর হচ্ছে আরেকটা যে কারিগরি শিক্ষা। তো 3টা শিক্ষা ধারার যে মাধ্যমিক স্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে। তো আমরা একটু আগে যেটা পড়ে বুঝলাম সেটা হচ্ছে পুরো কারিকুলামের উপরে যে পরিমার্জিত না, হ্যাঁ, শুধুমাত্র মূল্যায়নের উপরে পরিমার্জিত। হ্যাঁ, তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহে এবং দশম শ্রেণী মূল্যায়ন কার্যক্রম পূর্বে ধারাবাহিকতা অনুষ্ঠিত হবে। তো বিষয়টা হচ্ছে এখানে যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে বিশেষায়িত বিষয়সমূহ, তো এই লাইনটাও একটু আমরা জেনে নিব এখন। তার আগে এই লাইনটা একটু শেষ করে দিই। দশম শ্রেণী মূল্যায়ন কার্যক্রম পূর্বে ধারাবাহিকতা অনুষ্ঠিত হবে। তার মানে বর্তমানে এখন যারা ক্লাস 10-এ অথবা দশম শ্রেণীতে তোমরা পড়াশোনা করছো, যারা যে আগামী বছরে তোমরা এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু কোনো মূল্যায়নের কোনো কিছু পরিবর্তন করা হয় নাই। কোনো পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন কোনো কিছুই করা হয় নাই। তারা আগের মতোই থাকবে। তার মানে হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন, তোমরা যেভাবে পরীক্ষাটা মূল্যায়নটা দিয়েছিলে সেইভাবেই কিন্তু থাকবে, কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না। তো তার আগের লাইনে যেটা ছিল সেটা হচ্ছে যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে বিশেষায়িত বিষয়সমূহ, মানে এখানে হচ্ছে বিশেষায়িত বিষয়সমূহ, সকল বিষয় না কিন্তু। তো এখন আমরা একটু দেখে নিব যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে বিশেষায়িত বিষয়সমূহগুলো কি কি আছে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার যে এনসিটিভি ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে এসে আমরা দেখব এই যে 2024 শিক্ষাবর্ষে দাখিল স্তরে যে সপ্তম শ্রেণী যে পাঠ্যপুস্তকের যে তালিকাটা, হ্যাঁ, দাখিল স্তরে এটা হচ্ছে যে মাদ্রাসার যে শিক্ষার যে ব্যবস্থার যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্রমিক নম্বর 1 থেকে 15টা বই আছে। তো এইখানে আমি যদি এই স্ক্রিনটা যদি আরেকটু যদি বড় করি, তো এইখানে আমরা একটু দেখব যে ক্রমিক নম্বর 1 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, যে পাঠ্যপুস্তকের নাম যে অনুযায়ী যে কোরআন মাজিদ ও তাজবির থেকে শুরু করে এই যে 4 নম্বর পর্যন্ত আমরা যদি দেখি, এইগুলো হচ্ছে তোমার যে বিশেষায়িত যে বিষয়গুলো। হ্যাঁ, তো এইগুলোকে বোঝানো হচ্ছে। তো বাকি যে বিষয়গুলো আছে বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, অনুসন্ধানী পাঠ, এগুলো কিন্তু আমাদের যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থার যে বইগুলো আছে সেই সাথে ওই অনুযায়ী কিন্তু মিল আছে হুবহু। তো এখানে যে মাদ্রাসা শিক্ষার যে মধ্যেও যে বাংলা থেকে যে ইংলিশ, গণিত, বিজ্ঞান যতগুলো বই আছে সবগুলো কিন্তু সাধারণ যে শিক্ষার যে বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নের নিয়ম নীতি অনুযায়ী কিন্তু একইভাবে কিন্তু হবে, শুধুমাত্র এগুলো ছাড়া, এই যে 1 থেকে এই যে 4 নম্বর, হ্যাঁ, এই বিশেষায়িতের বিষয়গুলো ছাড়া। তো আশা করি আমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি। তো এই স্লাইডে আমরা একটু দেখে নেব যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম যে 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি, এই নিউজটা আমরা অনেকবার পেয়েছি, যেটা হচ্ছে আমাদের যে 2022-এর যে আলোকের যে পাঠ্যপুস্তকগুলো, তার মানে হচ্ছে তোমাদের বর্তমানে এখন যে বই আছে সেই বইয়ে যা যা কিছু অধ্যায় আছে কোনো কিছুই চেঞ্জ হবে না। ওই বিষয়বস্তুর যে চ্যাপ্টারের নাম, যে কবিতা, যে গল্প, হ্যাঁ, যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে কিন্তু আমাদের এই যে বার্ষিক পরীক্ষাটা এবং যে আমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নটা সেটা কিন্তু হবে। হ্যাঁ, তারপরে যদি দেখি আমাদের যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে বিভক্ত অথবা অনুষ্ঠিত হবে। তো এটা মেসেজটা আমরা সবাই ক্লিয়ার যে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, যেটা বার্ষিক পরীক্ষা আগে আমাদেরকে শেষ করতে হবে, যেটা তোমাদের ক্লাসের টিচাররাই কিন্তু এই মূল্যায়নটা করবে এবং তারাই কিন্তু নাম্বারগুলো মানে যথাযথভাবে রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, আর একটা হবে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা অথবা সামষ্টিক মূল্যায়ন, যেটা তোমাদের ডিসেম্বর মাসে হবে। তারপর 3 নম্বরে যদি দেখি আমরা যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে যে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা। এইটার অর্থটা কি? এইটা অর্থ হচ্ছে তোমার যে তোমাদের যে শ্রেণী ক্লাসে যে বিষয়ে যেই স্যার অথবা যেই টিচার ক্লাস করেন
সেই টিচারই কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নটা কিন্তু কার্যক্রম পরিচালনা করবেন। হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে যে কাজগুলো হবে সেটাই হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। তারপর যেটা বলা হচ্ছে, প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে প্রশ্নপত্রের যে নমুনা আছে সেটা আমরা যে পরবর্তী যে ভিডিওতে আমরা দেখব যে সিলেবাসের যে নির্দেশিকাটা আছে বিষয়ভিত্তিক, সেখানে আমরা কিন্তু এই প্রদত্ত প্রশ্নের যে নমুনাটা সেখানে আমরা দেখতে পারবো। তো এই অনুযায়ী কিন্তু বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্রটা প্রণয়ন হবে। হ্যাঁ, তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে তোমাদের ক্লাসে টিচাররা কিন্তু কোনোভাবেই এখানে যে প্রশ্নের যে সিলেবাসটা আছে, যে নমুনা প্রশ্ন সহ যেটা দেয়া আছে, সেটাকে কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না। মানে প্যাটার্নটা, নম্বর বন্টনগুলো একই থাকবে, কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু বলা হচ্ছে। তারপর যেটা বলা আছে সেটা হচ্ছে, প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। হ্যাঁ, তারপর যেটা বলা হচ্ছে, প্রতিটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর হবে হচ্ছে 100। হ্যাঁ, মানে তারপর এই 100-র মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে হচ্ছে, ওয়েটেজটা হবে হচ্ছে 30%, এবং পরীক্ষার গুরুত্ব মানে লিখিত পরীক্ষার গুরুত্বটা হবে হচ্ছে তোমার কত, যে 70%। তার মানে কি দাঁড়ালো, আমরা এই যে পরের স্লাইডে এইটা নিয়ে বিস্তারিত আমরা জানবো। তারপর হচ্ছে, বার্ষিক পরীক্ষা ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি যে নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। তো জিপি মানে হচ্ছে, আমরা জানি যেটা হচ্ছে যে গ্রেড যে পয়েন্টটা, সেটাকে বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, এখন আসি, সেটা হচ্ছে যে শিক্ষণকালীন যে মূল্যায়ন নির্দেশনাটা, এখানে কি আছে? শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনাটা প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়াই কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রমে শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, তারপর হচ্ছে, শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো আমি যেটা বারবার আমরা বলছি যে তোমাদের বার্ষিক পরীক্ষা যে লিখিত পরীক্ষাটা হবে, সেটার আগে কিন্তু এই শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের যে শেষ করতে হবে। তার মানে এখনই তোমাদের ক্লাসের যে টিচাররা ক্লাস করছেন, যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের মূল্যায়ন কিন্তু চলছে আর কি। হ্যাঁ, তো সেটাই। তো এখানে যেটা বলা আছে, সংক্ষিপ্ত পাঠ্যসূচি আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে, সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তো এই মেসেজটাও আমরা ক্লিয়ার। তারপর হচ্ছে, শিক্ষণকালীন মূল্যায়নে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। তারপর আরেকটা যদি দেখি, যেহেতু দুইটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশনা। তো এটা একটু ভালোভাবে বুঝি আমরা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি, আমাদের যে সিলেবাসটা আছে, যে আরেকটা নির্দেশিকা আছে আমাদের, যে পরবর্তী যে আমরা লেসনে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি, সেখানে একটা পাবো, সেখানে পাঠ্যসূচিটাকে সংক্ষিপ্ত করা হয়েছে যে অধ্যায়গুলোর উপরে, সেই অধ্যায়গুলোকে বলা হচ্ছে এখানে। ওই পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা মাধ্যমে অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষা মোট সময় হবে হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ, তো লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে যে নির্দেশিকা, যে প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে। তো এইটাও আমরা পাবো। তো বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে দেওয়া আছে। তো নির্দেশনাগুলো আমাদের যে নমুনার যে প্রশ্নপত্র আছে, সেখানে কিন্তু দেয়া থাকবে। তারপরে আমরা যদি দেখি, এখন যে 7 নম্বরে, লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। তো এই মেসেজটা খুব সিম্পল, যে আমাদের যে লিখিত পরীক্ষা হবে, সেখানে যে উত্তর লেখার জন্য খাতা আমাদের নিতে হবে। হ্যাঁ, যে মানে পরীক্ষার হলে যে পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা প্রশ্ন পাবো, প্রশ্ন পাওয়ার সাথে সাথে খাতা পাবো। হ্যাঁ, এইটা। তারপর হচ্ছে 8 নম্বরে যেটা বলা আছে, বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। তো এখানে তোমরা বার্ষিক শিক্ষণকালীন মূল্যায়ন শেষ হইলো, তারপর হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ হইলো, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে তোমাদের ক্লাসের টিচাররা এই ফলাফলগুলো প্রস্তুত করবেন। হ্যাঁ, তো কিভাবে প্রস্তুত করবেন? যে বিষয়ভিত্তিক জিপি একটা আছে আমাদের,
মানে কত থেকে কত পাইলে এ প্লাস, কত থেকে কত পাইলে এ, সেটা আমরা একটু পরে পরে স্লাইডে দেখব, সেটাকে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে ওয়েটেজ হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষা হবে 70%। তারপর হচ্ছে এই 30% এবং 70%টা আমরা ঠিক এই পরের স্লাইডে আমরা ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝে নিব। হ্যাঁ, তারপরে পয়েন্টটা কি আছে, যে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক এবং অথবা যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য, তার মানে শিক্ষণকালীন মূল্যায়নে আরেকটা নাম হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। তো এই মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 100। তোমরা একটা জিনিস দেখো যে আমরা বলছি হচ্ছে এখানে মূল্যায়ন দুইটা ভাগে, একটা হবে হচ্ছে 30% শিক্ষণকালীন, আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা 70%। আবার এই 70%টাকে এখানে বরাদ্দকৃত বরাদ্দকৃত মোট নাম্বার করেছে হচ্ছে 100। হ্যাঁ, এই লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে, কিন্তু এটা কনভার্ট হবে হচ্ছে শতকরাই 70%। হ্যাঁ, এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার হব। তারপর হচ্ছে সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক এই যে শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অনুচ্ছেদটা, এই পয়েন্টটা মোটামুটি আমি 100% নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে যত জন শিক্ষার্থী আছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী, হ্যাঁ, তো এই নির্দেশনাটা ম্যাক্সিমাম বলতে গেলে 50% শিক্ষার্থীও বুঝেছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, তো এই যে এই পয়েন্টটা, এই অনুচ্ছেদটা আমরা কিন্তু যে পরের স্লাইডে ভালোভাবে কিন্তু আমরা বুঝে নিব। তো এখানে উদাহরণটা কি আছে, ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক। আবার বলি, মানে আমাদের অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে হচ্ছে বাংলা একটা বিষয়। তো এখানে যে শিক্ষণকালীন মূল্যায়ন তো হবেই, চলছে, সেটা হচ্ছে 30 নম্বরের মধ্যে যদি ক নামে যদি একজন শিক্ষার্থী যদি 25 পায়, কতর মধ্যে 30-এর মধ্যে যদি 25 পায়, এবং লিখিত পরীক্ষার মোট 100 নম্বরের মধ্যে, এই 100 নম্বরের মধ্যে হচ্ছে তোমার 70% যেটা, হ্যাঁ, সেটাকে কনভার্ট করে শতকরা 100 নম্বর আমরা বলছি। তো 100 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে যদি সে যদি 80 পায়, তাহলে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল, তার বলতে যে শিক্ষার্থী ক, তাহলে বার্ষিক ফলাফল অথবা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার যে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত যে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে প্রাপ্ত হচ্ছে 25, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা থেকে সে পেয়েছে কত 80 নম্বরে 70%, অর্থাৎ এই যে 80 গুণ 70% ইকুয়াল টু 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 প্লাস 56 ইকুয়াল টু 81। তো বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি হবে হচ্ছে, গ্রেড পয়েন্ট হবে হচ্ছে কত তোমার 5, এবং লেটার গ্রেড হবে হচ্ছে কত এ প্লাস। তো এই উদাহরণটা আমি একটু আগে বারবার বলছিলাম যে 50% শিক্ষার্থীরা বাংলাদেশের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মানে বুঝে কিনা সন্দেহ আছে। কিছু শিক্ষার্থীরা আছে ওরা ভালোভাবেই বুঝতে পারে, রপ্ত করতে পারে, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই যে এই মেসেজটা কিন্তু ক্লিয়ার হয় না। তো এই মেসেজটা আমরা এখন ক্লিয়ার করব। তো আমরা এখন যেটা বলছি, মেসেজটা ক্লিয়ার করার জন্য এখানে বিষয়ভিত্তিক জিপি যে গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি, এই স্লাইডে তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে দেখবে, আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব। এখানে হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে। হ্যাঁ, তো বার্ষিক পরীক্ষার মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে হচ্ছে একটা বাংলা বিষয় যেটাকে আমরা বলছি 100 নম্বর। হ্যাঁ, 100। তো এইখানে 100টা কিন্তু আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগটা কি শিক্ষণকালীন, যে বাংলা বিষয়ে তোমার শিক্ষণকালীন জন্য কত 30, তারপর লিখিত পরীক্ষা সেটার জন্য কিন্তু 70। তার মানে হচ্ছে শিক্ষণকালীন হচ্ছে শতকরায় যদি বলি 30%, এবং লিখিত পরীক্ষা যদি বলি তাহলে 70%। এখানে মজার বিষয়টা হচ্ছে এই 70%টাকে মানে পূর্ণমান, লিখিত পূর্ণমান যে আমরা বারবার যে বলছি এবং দেখে আসছি, কোনোদিনও কিন্তু আমরা কিন্তু ওইভাবে পাই নাই লিখিত পরীক্ষার পূর্ণমান
হয়তোবা কমই আমি দেখার সুযোগ হয়েছে অনেকে এই লিখিত যে পরীক্ষার যে শতকরার যে এই 70% এটাকে আবার কনভার্ট করে আমরা আরেকটা লিখিত 100 নম্বরের মধ্যে আমরা নিচ্ছি। তার মানে এই 70% সমান হচ্ছে এই পূর্ণমান এই 100। হ্যাঁ, এই জায়গাটা তোমরা একটু ভালোভাবে মানে লক্ষ্য করবে। আমি আবার বলি, এখানে এই যে বার্ষিক পরীক্ষা তোমাদের যে একটা বিষয় ধরলাম 100 নম্বরে, তো এই 100টাকে যদি শতকরায় 30% যদি দেওয়া হয় হচ্ছে শিক্ষণকালীন, আর 70% দেওয়া হয় হচ্ছে লিখিত। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু লিখিত পরীক্ষা 70 নম্বরে কিন্তু নিচ্ছি না। 70 নম্বর যদি নেওয়া হইতো তাহলে কিন্তু ঝামেলা এখানে শেষ হয়ে যেত। আমরা কত নম্বরের মধ্যে নিচ্ছি? 100 নম্বরের মধ্যে আমরা নিচ্ছি। হ্যাঁ, এই 70 নম্বরটাকে এই 100তে কনভার্ট করে আমরা মানে নিচ্ছি। তো এখন কি হচ্ছে ঘটনাটা? শিক্ষণকালীন মূল্যায়ন ওই শিক্ষার্থী ক পেল কত? 25, এবং এই লিখিত পরীক্ষার 100-র মধ্যে ওই শিক্ষার্থী ক পেল কত? 80। এখন প্রাপ্ত মোট নম্বর কত হবে? মানে প্রশ্ন তো এইটাই আসে নাকি? এখন বিষয়টা কি এটা হবে কিনা যে 25 যোগ 80, 25 যোগ 80 সমান কত? 105। তো আমাদের এই বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে মোট নম্বর হচ্ছে আমার 100, কিন্তু এখানে এই 25-এর সাথে 80 যোগ করে হয়ে গেছে হচ্ছে 105। তার মানে এই ক্যালকুলেশনটা ডেফিনেটলি 100% কিন্তু ভুল, এটা হবে না। এই হিসাবটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝে করি, না বুঝে করি। তাহলে কিভাবে হবে? আমরা ছোট্ট একটা ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়মটা কেমন হতে পারে? সেটা হচ্ছে 100 এর সমান হচ্ছে 70। 100 গুণ 100, এই লিখিত, এই যে লিখিত পূর্ণমান, এই 100 এর সমান হচ্ছে 70। অথবা আমরা উল্টো করেও বলতে পারি, এই 70% সমান হচ্ছে আমাদের এই যে লিখিত 100 নম্বর। হ্যাঁ, আমাদের তারপর 100 এর সমান যদি 70 হয়, 1 এর সমান এই যে 100 ভাগে 70, তারপর এই যে লিখিত পরীক্ষায় শিক্ষার্থী কত পেয়েছিল? শিক্ষার্থী 80। তো 80 এর সমান কত হবে? তো আমরা যদি এটা যদি একটু 0 0 কাটলাম আর একটা 0 0 কাটলাম, তাহলে থাকে হচ্ছে 60 গুণ 8, 60 8 56। এখন তার মানে সে কত পেল? আমরা যদি এইভাবে যদি বের করি এই অঙ্কের মাধ্যমে, এই যে 56 পেল। হয়, তো এখন কত হবে? এখন হবে হচ্ছে প্রাপ্ত নম্বর 25 যোগ 56। এই 80টাকে কনভার্ট করে আমরা শতকরায় যদি এই 80 মানে কত সেটা আমরা যদি বের করি তাহলে 56 পাবো। তাহলে 25 যোগ 56 সমান হচ্ছে 81। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু হলেও কিন্তু বুঝতে পেরেছো। এই শতকরা অঙ্কটা তোমরা বারবার চিন্তা করবে। হ্যাঁ, এই বিষয়ে এই জায়গাটা কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ইউটিউবে কোনো ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু পাই নাই। তো এই জন্য আমি এই টপিকটা মূলত আজকে এই টপিকটা এইভাবে আমি চয়েস করেছি যে এই বিষয়টাকে ভালোভাবে আমি বোঝানোর জন্য। হ্যাঁ, তো এই যে 70% যেটা আমরা আবার যদি বলি যে তোমার 100 নম্বরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেটা একটা হচ্ছে শিক্ষণকালীনের জন্য 30 আর একটা হচ্ছে লিখিতের জন্য হচ্ছে 70। অথবা এইভাবে বলতে পারি শিক্ষণকালীনের জন্য 30%, লিখিতের জন্য 70%। কিন্তু আমরা লিখিত কিন্তু 70 নম্বরে নিচ্ছি না। কত নম্বরে নিচ্ছি আমরা? 100। তার মানে এই 70 সমান কিন্তু 100, অথবা এই 100 সমান হচ্ছে 70। হ্যাঁ, তো এইটাকে যখন আমরা এই লিখিততে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে? 80। তার মানে হচ্ছে 70 মধ্যে কিন্তু 80 না, কতর মধ্যে? এই যে 100-র মধ্যে কিন্তু সে কিন্তু 80 পেয়েছে। তো এখন যদি 100 সমান যদি 70 হয়, তাহলে 80 সমান কত হবে? 56। তো প্রাপ্ত নম্বর কত হবে? এই যে 25টা হচ্ছে এই যে 30-এর মধ্যে সে শিক্ষার্থী 25 পেল, 25 যোগ 56 সমান কত? 81। এই 81টা হবে হচ্ছে আমার যে গ্রেড পয়েন্টটা যদি হিসাব করি 5 হবে, আর গ্রেড লেটার যদি হিসাব করি আমরা জানি যে 80 থেকে 100 পর্যন্ত হলে A+, অথবা গ্রেড পয়েন্ট যদি আমরা যদি বলি তাহলে কিন্তু 5.00। হ্যাঁ, এটাই কিন্তু হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। তারপর যেটা আছে তোমাদের যে নির্দেশনায়, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড। তো এটা তোমরা সবাই পেয়েছো। এই যে একটু আগে আমরা 81 পাওয়াতে কত লেটার গ্রেডে পেয়েছিল শিক্ষার্থীকে? A+, আর পয়েন্টটা কত পেয়েছিল? এই যে 5। হ্যাঁ,
তো এখানে সুন্দর করে দেওয়া আছে যে নম্বর পরিসর, এটা হচ্ছে, তারপর মাঝখানে হচ্ছে গ্রেড পয়েন্ট, তারপর হচ্ছে লেটার গ্রেড। হ্যাঁ, তো 80 থেকে 100 হইলে যে পয়েন্ট হবে 5, গ্রেড হবে A+। 70 থেকে 79 হইলে পয়েন্ট পাবে হচ্ছে 4, গ্রেড পাবে হচ্ছে A। 60 থেকে 69 হইলে পয়েন্ট পাবে হচ্ছে 3.5, গ্রেড পাবে হচ্ছে A-। তারপর প্রাপ্ত নম্বর 50 থেকে 59 হলে পয়েন্টটা পাবে হচ্ছে কত? 3, গ্রেডটা পাবে হচ্ছে B। 40 থেকে 49 হলে গ্রেড পয়েন্ট হবে হচ্ছে 2, লেটার গ্রেড হবে হচ্ছে C। 33 থেকে 39 পেলে গ্রেড পয়েন্ট হবে হচ্ছে 1 এবং লেটার গ্রেড পাবে হচ্ছে D। কেউ যদি 33-এর নিচে পায় সেক্ষেত্রে গ্রেড পয়েন্ট হয়ে যাবে 0 আর গ্রেড হয়ে যাবে হচ্ছে ফেল। হ্যাঁ, তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এইবার সর্বশেষ যে পয়েন্টটা আছে মেসেজ একটা, সেটা হচ্ছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। তো ডি মানে হচ্ছে এই যে এখানে এই যে ফেলের আগের যে স্টেজটা সেটা হচ্ছে ডি। ডি পেলেও কিন্তু পরীক্ষা পাশ করেছে বলে কিন্তু বিবেচনা করা হবে, সেটা বলা হচ্ছে। তারপর 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এটা কিন্তু একটা কন্ডিশন, একটা ক্লজ রাখা হয়েছে এখানে। এখানে এই যে দেখো, যে 3টা বিষয়ে যে তোমাদের যে মানে 10টা বিষয়ের মধ্যে যদি তোমরা যদি 3 অথবা তার 3-এর উপরে 3টা 4টা 5টা যদি ডি গ্রেড পায়, তখন সে তো পরবর্তী শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে এই বিষয়টা আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। তো এটা হচ্ছে অনেক কিছু সুপারিশ আছে, অনেক কিছু মানে বিবেচনায়, তারপর হচ্ছে অ্যানালাইসিসের মানে আলোচনা সাপেক্ষে, বিভিন্ন শর্ত সাপেক্ষে এটা কিন্তু উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বলা হচ্ছে এখানে। তবে বিশেষ বিবেচনার বিষয়টি শুধু মাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। তো আগামী 2025 থেকে কিন্তু এটা কিন্তু মানে আর প্রযোজ্য হবে না। তার মানে ফেল যারা পাবে তারা কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তো মোটামুটি এই মেসেজটা হচ্ছে এই যে নির্দেশনায় কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি আজকের যে আমার যে ভিডিও যে থাম্বনেইল অনুযায়ী মোটামুটি কভার করতে পেরেছি, যেটা ছিল হচ্ছে আমাদের 2024 শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা, আর একটা ছিল হচ্ছে বিষয়ভিত্তিক যে জিপি নির্ধারণ কিভাবে পদ্ধতি, এই পদ্ধতিটা কিভাবে ক্যালকুলেশনটা করা হয় এটাও কিন্তু আমি দেখিয়েছি। তো আমার পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে আগামীতে আসছে বিষয়ভিত্তিক 7ম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা। তো আমরা প্রথমে বাংলা, তারপর গণিত, ইংরেজি এইভাবে করে কিন্তু আমরা মানে কাজ করব আর কি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে পরবর্তী যে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা যেটা আমরা যে তৈরি করব সেখানে তোমরা অবশ্যই থাকবে, তো কেউ মিস করবে না আশা করি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো যদি ভালো লেগে থাকে, কোনো মেসেজ যদি ভালোভাবে যদি পেয়ে থাকো, তোমরা মনে করো যদি আমার কিছুটা হলে উপকার হয়েছে, তাহলে সাথে সাথে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর যে আমার যে কোথায় কোথায় ফিডব্যাকগুলো আছে, হ্যাঁ, আমার কোন কোন জায়গায় আরও কাজ করা উচিত কিভাবে, তো সেই দিক নির্দেশনাগুলো যদি দাও তোমরা, তাহলে আমার জন্য আরো বেশি ভালো হয়। তো আজকে এই পর্যন্ত, তোমরা অবশ্যই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।